এত কিছুর পরও সৌদি কেন ইরান যুদ্ধের বাইরে? জানাবো ইরান এতটা আঘাত করবে ভাবেনি যুক্তরাষ্ট্র। ইরান এবার সরাসরি ট্রাম্পকে টার্গেট করেছে, ট্রাম্পের কথায় বাড়ল রহস্য। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এত কিছুর পরও সৌদি কেন ইরান যুদ্ধের বাইরে? যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে যখন ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ দাবি করা সৌদি আরব কেন পুরোপুরি নিশ্চুপ? নিজেদের ভূখণ্ডে ইরান ও তাদের প্রক্সিদের হামলা সয়েও রিয়াদ কেন পাল্টা জবাব দেওয়ার বদলে শুধু করা বিবৃতি দিয়ে দায় সাধছে? তারা কি সত্যি এই যুদ্ধের ঘোর বিরোধী, নাকি পর্দার আড়ালে ট্রাম্পকে উস্কানি দিয়ে এখন যুদ্ধের দায় এড়াতে চাইছে? $1 ট্রিলিয়ন ভিশন 2030 প্রকল্প বাঁচানোর তাগিদ, নাকি পরাশক্তিগুলোর রাজনৈতিক চালে পুরোপুরি ছিটকে পড়ার ভয়? ঠিক কোনো কারণে যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকছে রিয়াদ। চলুন মধ্যপ্রাচ্যের বর্তমান জ্বলন্ত পরিস্থিতিতে সৌদি আরবের এই নীরবতা ও রহস্যময় কৌশলের নেপথ্যের কারণগুলো বিশ্লেষণ করা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই ত্রিমুখী সংঘাত সৌদি আরবের জন্য ডেকে এনেছে এক বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সংকট। যুদ্ধের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক চাপের মুখে বাধ্য হয়ে উচ্চাভিলাষী অনেক প্রকল্পের সময়সীমা বাড়াতে এবং ব্যয় কমাতে হচ্ছে রিয়াদকে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মনোযোগ ছিল মূলত নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন এবং লোহিত সাগরের তীরবর্তী ভবিষ্যতের শহর নিয়মের দিকেই। কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতির জোরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে শুরু হওয়া গলফ লিগ বন্ধের পরিকল্পনা চলছে দেশটিতে, এবং পাশাপাশি বিক্রি করে দেওয়া হচ্ছে স্বনামধন্য আল হিলাল ফুটবল ক্লাবের 70% শেয়ারও। এত বিশাল অর্থনৈতিক রূপান্তরের জন্য রিয়াদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আঞ্চলিক স্থিতিশীলতা, যা চরম হুমকির মুখে পড়েছে ইরান যুদ্ধের কারণে। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরবের অবস্থান নিয়ে বিস্তর্ধ আশা রয়েছে। গত ফেব্রুয়ারি শেষে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছিল, ইসরায়েল প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহুর মতো সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করেছিলেন। যদিও রিয়াদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পরবর্তীতে ট্রাম্প যখন যুদ্ধ দ্রুত শেষ করার কথা বলেন, তখন নিউ ইয়র্ক টাইমস জানায় কাজ পুরোপুরি শেষ করার জন্য যুবরাজ আবারও ট্রাম্পকে চাপ দিচ্ছেন। এই দাবিও উড়িয়ে দেয় সৌদি আরব। প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা এবং কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ও ইরাকে থাকা তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার শিকার হচ্ছে সৌদি। এর জবাবে তারা পাল্টা আঘাত হানার অধিকার রাখার কথা ঘোষণা করলেও বাস্তবে ট্রিগার চাপার সাহস দেখাচ্ছে না রিয়াদ। বিশ্লেষকদের মতে রিয়াদ মূলত 3টি সম্ভাব্য পরিণতির কথা মাথায় রেখে সাবধানে পা ফেলছে। প্রথমত, একটি অচল অবস্থা, যেখানে ট্রাম্প ক্লান্ত হয়ে কোনো কৌশলগত বিজয় ছাড়াই যুদ্ধ শেষের ঘোষণা দেবেন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় এবং ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন, যা সৌদির জন্য সবচেয়ে আদর্শ। আর তৃতীয়ত, সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, ইরানের বিজয়, অবরোধ, প্রত্যাহার এবং অঞ্চলটি থেকে মার্কিন বাহিনীর বিদায়। সৌদি আরবের বর্তমান আচরণ প্রমাণ করে যে তারা যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ বিজয়ের চেয়ে অচল অবস্থা বা ইরানের বিজয়ের আশঙ্কায় বেশি করছে। তাই তারা সব পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার এক অসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব মনে করে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলেই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে 2003 সালে ইরাক আগ্রাসন, 2015 সালের পরমাণু চুক্তি এবং 2019 সালে সৌদির তেল স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতার মতো মার্কিন ভুলগুলোর কারণেই ইরান আজ এত শক্তিশালী। রিয়াদ বুঝতে পারছে যে ওয়াশিংটন এমন কিছু শক্তির লাগাম খুঁড়ে দিয়েছে যা তাদের নিজেদেরও নিয়ন্ত্রণের বাইরে। তা সত্ত্বেও আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইলে শুধু বিবৃতি দেওয়া নয়, বরং সৌদি আরবকে একটি সুস্পষ্ট অবস্থান নিতে হবে।
অন্যথায় ইসরায়েল ও ইরানের মতো শক্তিশালী খেলোয়াড়দের এই রণক্ষেত্রে সৌদি আরব যে এখনো একই কাতারে পৌঁছাতে পারেনি সেটি বারবার প্রমাণিত হবে। ইরান এতটা আঘাত করবে ভাবেনি যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি প্রকাশিত তথ্যের চেয়েও কি অনেক বেশি? মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনা আগুন ঝরাচ্ছে তখন সামনে আসছে এক চমকপ্রদ দাবি। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে বলা হয়েছে বাস্তবে নাকি তা তার চেয়েও অনেক বেশি। এমনটাই জানিয়েছে একাধিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। ঘটনা শুরু 28 ফেব্রুয়ারি। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানের উপর। হামলার জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত, আর সেই আঘাত ছিল কৌশলগতভাবে পরিকল্পিত, নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক। মার্কিন ঘাঁটি, অস্ত্রাগার, এমনকি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সবই ছিল টার্গেটে। ফলাফল যুক্তরাষ্ট্রের সীমাহীন ক্ষয়ক্ষতি। প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যে অন্তত 7টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরান। কিন্তু চমকটা এখানেই যে ক্ষতির কথা সরকারিভাবে বলা হচ্ছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি বিস্তৃত ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঠিক কি ক্ষতিগ্রস্ত হয়েছে? গোদামঘর, কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রানওয়ে, অত্যাধুনিক রাডার সবকিছুতেই আঘাত লেগেছে। এমনকি ডজনখানেক সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন এগুলোর মেরামতে খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন উঠছে, এই তথ্যগুলো প্রকাশ্যে আসছে না কেন? পেন্টাগন এখন পর্যন্ত এসব ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। একইভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। একজন কংগ্রেসম্যান সহকারী সরাসরি বলেছেন, আমরা কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন করছি কিন্তু কোন নির্দিষ্ট উত্তর পাচ্ছি না। অথচ একই সময়ে পেন্টাগন ইতিহাসের সর্বোচ্চ বাজেট চাইছে। তাহলে কি সত্যি তথ্য গোপন করা হচ্ছে, নাকি যুদ্ধে বাস্তবতা এতটাই জটিল যা প্রকাশ করলে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক চাপ? সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, ইরানের এই পাল্টা হামলা কি শুধু সাময়িক ক্ষতি করেছে, নাকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভিত্তিতেই ফাটল ধরিয়েছে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো পুরোপুরি জানা যায়নি। ইরান এবার সরাসরি ট্রাম্পকে টার্গেট করেছে। ট্রাম্পের কথায় বাড়ল রহস্য। ওয়াশিংটন ডিসির রাজপথ তখন থমথমে আতঙ্কের চাদরে ঢাকা। দীর্ঘ 2 মাসের ইরান আমেরিকা যুদ্ধের উত্তাপ যখন প্রশান্ত মহাসাগরের এপারকেও তপ্ত করে তুলেছে, ঠিক তখনই মার্কিন হৃৎপিণ্ডে ঘটে গেল এক রক্তক্ষয়ী অধ্যায়। টরেন্সের 31 বছর বয়সী যুবক কোল টমাস অ্যালেন মুহূর্তের মধ্যেই যেন পাল্টে দিলেন দৃশ্যপট। আগ্নেয়াস্ত্র আর হামলার অভিযোগে অভিযুক্ত এই যুবকের নাম এখন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নথিতে লাল কালিতে চিহ্নিত। এফবিআই যখন নিশ্চিত করলো যে অভিযুক্ত অ্যালেন এখন তাদের কঠোর হেফাজতে, ঠিক তখনই সাধারণ মানুষের মনে উকি দিচ্ছিল হাজারো প্রশ্ন। এই যুবক কি কেবলই এক দাবার ঘুঁটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত? মার্কিন অ্যাটর্নি জেনেন পেরো যখন আদালতে দোরগোড়ায় অ্যালেনের অপরাধের খতিয়ান তুলে ধরছিলেন, তখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল সত্যবি জানার জন্য। কেউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এমন অস্থিরতা ওয়াশিংটন খুব কমই দেখেছে। রাজধানীর আকাশে হেলিকপ্টারের ঘরঘর শব্দ ও শান্ত সুরে অভয়বাণী দিলেন ওয়াশিংটনের মেয়র মোরিয়াল বাউজার। তিনি অত্যন্ত দৃঢ় তার সাথে জানালেন যে এই মুহূর্তে বৃহত্তর কোনো ষড়যন্ত্রের কোনো আলামত তাদের হাতে নেই। তার মতে সাধারণ মানুষের জন্য এখন আর কোনো চলমান হুমকি নেই। মেয়রের এই বক্তব্য কিছুটা স্বস্তি দিলেও কৌতূহলী জনতা এবং সংবাদ মাধ্যম যেন খড়ের গাদায় সোজ খুদে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় দৃশ্যপটে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবজাত ভঙ্গিতে তিনি যখন গণমাধ্যমের সামনে দাঁড়ালেন, তখন তার গলায় ছিল মিশ্র সুর। তিনি এক বাক্যে উড়িয়ে দিলেন যে এর সাথে ইরান যুদ্ধের কোনো সুদূর প্রসারী যোগসূত্র নেই। তার ভাষায়, তদন্তকারীরা এখনো খুনি বা হামলাকারীর মূল উদ্দেশ্য হাঁচেড়ে বেড়াচ্ছেন। আর তাই কখনো কি বলা যায়, কি হতে পারে, এই রহস্যময় উক্তি দিয়ে তিনি জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন। তবে পরক্ষণেই নিজের সুর পাল্টে ট্রাম্প অভিযুক্ত যুবককে একজন একাকী নেকড়ে হিসেবে অভিহিত করলেন। নিজের বিশেষ শব্দ ভান্ডার থেকে বিকারগ্রস্ত পাগল বলে গালমন্দ করতেও ছাড়েননি তিনি।
প্রেসিডেন্টের মতে ব্যক্তিগত কোনো উন্মাদনা থেকেই হয়তো এই যুবক এমন কাণ্ড ঘটিয়ে বসেছে এবং এর পেছনে তেহরানের সরাসরি কোনো মদদ থাকার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। কিন্তু যুদ্ধের আবহে এমন মন্তব্য যেন এক ধাঁধার মতো শোনালোক। শনিবারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কূটনৈতিক পাড়ায় শুরু হলো নতুন তোলপড়। ট্রাম্প হঠাৎ করেই পাকিস্তানে নিযুক্ত তার বিশেষ দূতের সফর বাতিল করার ঘোষণা দিলেন। উদ্দেশ্য ছিল ইরানের সাথে শান্তি আলোচনার একটি পথ প্রশস্ত করা। কিন্তু তেহরানের আলোচনার ধরনে প্রেসিডেন্ট এতটাই বিরক্ত ছিলেন যে তিনি আর কোনো আপোষকামিতার পথে হাঁটতে চাইলেন না। 2 মাসের যুদ্ধের ক্লান্তি যেন এক নতুন কূটনৈতিক অচল অবস্থার দিকে ঠেলে দিল বিশ্বকে। শান্তি আলোচনার এই নাটকীয় মোড় এবং ওয়াশিংটনের রাজপথে গুলির শব্দ, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে আমেরিকা। গোয়েন্দা বাহিনী যখন আলেনের ফোন রেকর্ডার ব্যক্তিগত জীবনের পাতা উল্টাচ্ছে, তখন সাধারণ মানুষ ভাবছে এই যুদ্ধের শেষ কোথায়। ট্রাম্পের কঠোর অবস্থান আর ইরানের অনড় মনোভাবের মাঝখানে কোল্টমাস অ্যালেনের মতো যুবকরা কেন এমন মরণ খেলায় মেতে উঠছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দিনের শেষে ওয়াশিংটনের সেই ব্যস্ত সড়কগুলো আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও বাতাসের বারুদের গন্ধ যেন পুরোপুরি যায়নি। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালীটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার বিষয়ে দেশটি ওয়াশিংটনকে একটি নতুন শর্তও দিয়েছে। তবে সে প্রস্তাবটি হলো পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখা হবে। একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন 2টি সূত্রে বরাত দিয়ে এই খবর দিয়েছে অ্যাক্সিওস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর তিনি এখন যাচ্ছেন রাশিয়ায়। ঠিক এই সময়ে এই শর্তের খবর প্রকাশ পেল। অ্যাক্সিওস আরো জানিয়েছে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগও রয়েছে। অ্যাক্সিওস বলছে হরমুজ প্রণালীতে চুক্তি হয়ে গেলে এবং ইরানের বন্দরে মার্কিন অবরোধ উঠে গেলে ট্রাম্পের হাতে আর বড় কোনো চাপ থাকবে না। তখন তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে এবং অন্তত 1 দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।